ক্লাসের সব থেকে সুন্দরী মেয়েটা যখন আমার প্রেমিকা, এমনই এক টাইটেলের একটা সিরিজ আমি ধরেছিলাম যার নাম ছিল দি অ্যাঞ্জেলস নেক্সট ডোর স্পয়েলস মি রোটেন। নামটা খুব বড় তাই না? যার সিজন 1 শেষ করেছিলাম আরো অনেক আগে। তো গুড নিউজ, সিজন 2 চলে এসেছে। আজকের ভিডিওতে আমি তার 6টা এপিসোড এক্সপ্লেন করতে চলেছি, যেখানে আমরা দেখতে পাবো আমানে আর শিনার অফিসিয়ালি রিলেশনে আসার পরের মুহূর্তগুলো, যেখানে স্কুলের পোলাপানদের রিয়াকশন, আমানের শিনাকে নিজের হোম টাউনে নিয়ে যাওয়া, বাবা মায়ের সাথে সময় কাটানো, এমনকি শেষের দিকে শিনার ফ্যামিলিও গল্পে অ্যাড হতে চলেছে। তো চলুন একটা নতুন শুরু করা যাক। গত সিজনের শেষ দিকে আমরা দেখেছিলাম শিনা এবং আমানের এই একসাথে একই ঘরে থাকা নিয়ে পুরো স্কুলে খবর ছড়িয়ে গিয়েছে। সেখানে দুজনেই প্রত্যেকের প্রশ্নের মুখে হিমশিম খাচ্ছিল, কিন্তু বুঝতে পারছিল না যে তারা আসলে একে অপরের প্রতি কি অনুভব করছে। আর ফাইনালি এই ঘটনার পর আমানে তাকে খুব সুন্দরভাবে প্রপোজ করেছিল, আর শিনা যেন এর অপেক্ষাই করছিল। দুজনের প্রেমের এক নতুন সূচনা হলো, আর সেখানেই শেষ হয়েছিল সিজন 1। তো সিজন 2 এর শুরুটা হয় একটা সুন্দর সকাল দেখিয়ে। খুব সকাল সকালই শিনা আমানের সাথে দেখা করতে চলে আসে, আর অফিসিয়ালি যেহেতু তারা এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একসময় শিনা তার কাঁধে মাথা রাখতে ধরে, আর আমানে যখন তাকে আটকায় তখন শিনা আবার বিষয়টাতে মন খারাপ করে বসে। তাই আমানে তাকে বোঝায় যে অবশ্য তারা এখন অফিসিয়ালি কাপল, কিন্তু তবুও কেমন যেন শিনা যখন তার কাছাকাছি আসে তখন সে নার্ভাস হয়ে পড়ে। আর তার এই কথা শুনে এবার শিনাও খুবই লজ্জায় পড়ে যায়। আর আমানে তাকে আরও বলে, আসলে আমি বুঝতে পারছি না যে গার্লফ্রেন্ডের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, তাই কিছু মনে করো না। এই কথা শুনে শিনা বলে, আমার মনে হয় আমাদের সব জায়গায় হাত ধরে থাকা উচিত। আমি দেখেছি কাপলরা এমনই করে। তাছাড়া আমাদের সবসময় একসাথে থাকা দরকার, একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা, আর সব কিছুতে একে অপরকে বোঝা দরকার। কিন্তু আমানে জানায় তারা তো এতদিন এই সব কাজ করেই এসেছে, অর্থাৎ অফিসিয়ালভাবে একে অপরকে প্রপোজ করার আগ মুহূর্ত পর্যন্ত তারা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতোই ঘুরে বেরিয়েছে। আর এই কথা শুনে শিনা কিছু না বলেই তাকে জড়িয়ে ধরে। এভাবেই এক মিষ্টি সকাল দেখিয়ে আমাদের গল্পের শুরুটা হলো। কিন্তু একটু পরেই শিনা পাগলের মতো চিৎকার করতে শুরু করে, যেন সে কোনো ভূত দেখে ফেলেছে। মূলত আমানে তার স্কুলের জন্য রেডি হচ্ছিল, সেজন্য সে তার টি শার্ট খুলে ফেলেছে। আর এই দেখে শিনা তাকে জলদি শার্টটা পরতে বলে। আমানেকে সে নিষেধ করে যেন তার সামনে এভাবে খালি গায়ে না আসে। কিন্তু আমানে বেচারা তো এই ভেবে কুল পাচ্ছে না যে এটা তার গার্লফ্রেন্ড নাকি অপরিচিত একটা মেয়ে। আর তাছাড়া এখন শিনা যখনই সুযোগ পায় আমানের কাছাকাছি থাকারই চেষ্টা করে। তবে সে টেনশন করছে যে আমানেকে নাকি খুবই হ্যান্ডসাম লাগছে আজ, তো স্কুলের মেয়েরা যদি তার কাছে আসে তাহলে তো সে সহ্য করতে পারবে না। মানে সব মেয়েদের একই প্রবলেম, সেটা শিনা হোক বা আপনার গার্লফ্রেন্ড বা বউ হোক, তাতে কিছু আসে যায় না। সেদিন দুজনে একসাথে স্কুলের দিকে রওনা হয়, আর রাস্তায় তাদের দুজনকে হাত ধরে হাঁটতে দেখে ক্লাসের দুটো ছেলের চোখ একদম কপালে উঠে যায়। তাদের ক্লাসের সব থেকে সুন্দরী মেয়েটা আমানের হাত ধরে হাঁটছে, কেউ সেটা বিশ্বাস করতে চাইছে না। আর তখনই ইৎসিকের গার্লফ্রেন্ড রুহি তাদের সামনে এসে হাজির হয়। আর এই মেয়েটা যখনই তাদের সামনে আসে দুজনে টেনশনে পড়ে যায়, কারণ এক দণ্ড সে চুপচাপ থাকে না। আর তার উপর দুজনকে এভাবে হাত ধরে হাঁটতে দেখে সে তো আরও খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতে শুরু করে। আবার ক্লাসের অন্যান্য ছেলেরাও তার আর শিনার এই রিলেশনশিপের ব্যাপার নিয়ে আমানেকে অনেক জিজ্ঞাসাবাদ করে। এমনকি ক্লাসের মেয়েরাও আমানেকে ধীরে ধীরে নোটিস করতে শুরু করেছে যে ছেলেটা আগে কত শান্তশিষ্ট দেখাতো আর কারোর সাথে কথা বলতো না, কিন্তু বলতেই হয় এখন থেকে বেশ হ্যান্ডসাম লাগছে। আর মেয়েরা তার পাশে ঘেঁষছে দেখে শিনা সেখানে তাড়াতাড়ি চলে আসে, আর তাদের কথার টপিক অন্যদিকে ঘুরিয়ে সে নিজে আমানের সাথে গল্প করতে লেগে পড়ে। আর এদের দুজনের পিরিত দেখে ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়ে একদম হা করে তাকিয়ে থাকে, কারণ আসলেও তাদের জুটিটা বেশ ভালো মানিয়েছে। আর সকল ছেলেগুলো তো আমানেকে দেখে হিংসায় জ্বলছে, কিন্তু সবাই ভালো মতো বুঝে গেছে শিনা একদম ভালোভাবেই আমানের ওপর ফিদা হয়ে পড়েছে। সেদিন লাঞ্চের সময় রুহি যখন জানতে পারে যে শিনা নিজ হাতে আমানের জন্য টিফিন বানিয়েছে, তখন সে ওখানে ভাগ বসাতে শুরু করে। আর আমানে যখন তার খাবারের প্রশংসা করে তখন তার বন্ধুরা তাকে খেপাতে শুরু করে যে কিরে, এখন কথায় কথায় তুই দেখি খালি শিনাকে নিয়েই কথা বলিস, ভাই ওর আগে আমরা তোর কাছে ছিলাম, আমাদেরকেও মনে রাখিস। আর এইসব কথায় উল্টো আমানে বিপদে পড়ে যায়। সেদিন বাড়ি যাওয়ার সময় আবারও দুজনে একসাথে হাত ধরে বাড়ির দিকেই হাঁটছিল। যাওয়ার আগে তারা তাদের সেই চেনা পরিচিত সুপার শপে ঢুকে কিছু কেনাকাটা করতে শুরু করে। আর এভাবেই তাদের আজকের দিনটা শেষ হলো। আর এরপর থেকে শিনার জীবনটা আগের থেকে যেন আরও ভালো হয়ে যায়, কারণ তার রিলেশনে জড়ানোর আগ পর্যন্ত শিনাকে সবাই অ্যাঞ্জেল বলে ডাকতো। সবাই ভাবতো সে মিস পারফেক্ট, তার সাথে বন্ধুর মতো কথাও বলতো না, কিন্তু এখন সবাই তার সাথে রিলেট করতে পারে, তাকে নিজেদের মতো একজনই ভাবে, যার কারণে বিষয়টা শিনার খুব ভালো লাগছে।
সেদিন তার ক্লাসের একটা মেয়েকে ম্যাথ বিষয় নিয়ে আমানে হেল্প করছিল। ক্লাসের সবাই চলে গিয়েছিল, তো সেখানে মেয়েটা তার কাছ থেকে শিনার বিষয়ে অনেক কিছু জিজ্ঞাসা করে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে শিনা চলে আসে। আর মেয়েটা যখন যাবার সময় তাকে একটা চকলেট দিয়ে গেল, এই বিষয়টা শিনার একদম সহ্য হলো না। অবশ্য সে অভিযোগ করছে না, কিন্তু তবুও ওই যে সব মেয়েদের একটাই প্রবলেম। তারপর দিন বাহিরে আবহাওয়া কিছুটা খারাপ, বছর ঘুরে আবারও বর্ষাকাল, তাই বৃষ্টি হচ্ছিল। কিন্তু আমানে শিনাকে বলে এই বৃষ্টির দিনটাই নাকি তার খুব পছন্দ, কারণ এমনই এক বৃষ্টির দিনে তার সাথে আমানের প্রথম দেখাটা হয়েছিল। তাছাড়াও সেদিন শিনা তাকে স্কুলের একটা ঘটনা নিয়ে জিজ্ঞাসা করে, কারণ আজকে কয়েকটা ছেলের সাথে তাকে বেশ অনেকক্ষণ কথা বলতে হয়েছিল, কিন্তু আমানে তাকে বিষয়গুলো বলতে চাইছে না। আসলে ক্লাসের বাকিরা তার আর শিনার বিষয় নিয়ে তাকে কিছু অ্যাডভাইস দিচ্ছিল যে কিভাবে আমানে আসলে শিনার ক্লোজ হতে পারবে, কিন্তু আমানের মন মানসিকতা আসলে ওই রকম নয়, তাই সে তাদেরকে ইগনোর করেছিল। আর এই সব কথা তো সে শিনাকে বলতে পারবে না, তাই না? তাই উল্টো আমানে তাকে জিজ্ঞাসা করে বসে, তুমি ইদানিং দেখছি রুহির থেকে অনেক অ্যাডভাইস নিচ্ছ, তার সমস্যা নয়, কিন্তু আমাদের মধ্যকার সকল কথা তার সাথে শেয়ার করবে না। ও কিন্তু পেট পাতলা মানুষ, পুরো ক্লাসে ছড়িয়ে দেবে, যার কারণে এই যাত্রায় আমানে কথাটা ঘুরিয়ে নিল। তারপর দিনের ক্লাস শেষে শিনা আমানেকে জানায় আজকে নাকি তারা একসাথে বাসায় ফিরবে না, তার এক বান্ধবীর সাথে নাকি কাজ আছে। তো এই কথা শুনে আমানে কিছুটা অন্যরকম লাগলেও সে তাকে তেমন কিছু জিজ্ঞাসা করে না, কিন্তু তখনই উল্টো শিনা তাকে শান্ত গলায় থ্রেট দিয়ে বসে যে এখন আমি যাচ্ছি না দেখে অন্য কোনো মেয়ের যদি তোমার সাথে যাওয়ার অফার করে তাহলে কিন্তু ভুলেও রাজি হবে না। আর এই শুনে আমানে যখন তার অভ্যাস মতো শিনার মাথায় হাত রেখে তাকে বোঝাতে যাবে, তখনই সে তার পেছনে বাকি ছেলেদেরকে দেখতে পায়। মানে এখন দুজনে একে অপরের সাথে একটু রোমান্টিক হতে গেলেও আশেপাশের দিকে একটু তাকাতে হয় তাদেরকে। তবে শিনা আজকে তার লেট হওয়ার কারণটা জানিয়ে দেয়। আসলে সে নাকি রুহির সাথে একটু শপিংয়ে যাবে, সে নাকি এই ছুটিতে সুইমিং শিখতে চায়, তাই তাকে সুইমিং ড্রেস কিনতে হবে। কিন্তু এই শুনে আমানে চিন্তায় পড়ে যায়, কারণ অন্য কেউ তাকে সুইমিং স্যুটের ছোট্ট ড্রেসে দেখবে এটা তার মোটেও পছন্দ না। তাই সে রুহিকে সাথে সাথে মেসেজ করে যেন তাকে মোটামুটি একটা লং স্যুট কিনে দেওয়া হয়। আবার বাসায় ফিরে আমানে যখন গোসল শেষে বের হয়, দেখে শিনা এখনো তার জন্য সেখানেই বসে আছে। আর তাকে আবারও খালি গায়ে দেখে শিনা কিছুটা নার্ভাস হয়ে পড়ে, কিন্তু আমানে এবার উল্টো তার এই নার্ভাসনেস বাড়িয়ে দিচ্ছিল। সোজা তাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে আমার সাথে যদি সুইমিংয়ে যাও তাহলে তো আমাকে এভাবেই দেখতে হবে। যাই হোক, তারপর দুজনে কথায় কথায় একে অপরের বেশ ক্লোজ হতে শুরু করে। একসময় তো শিনা আমানের কাছে একটা কিস চেয়ে বসে, কিন্তু আমানে সেই কিস তার গালে দিয়ে বলে তুমি এভাবে বললে কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আপাতত এতটুকুই থাক। তবে খাবারের সময় আমানে তাকে জিজ্ঞাসা করে তোমাকে আমি আমার বাসায় নিয়ে যেতে চাই, আমার বাবা মার সাথে আমি বিষয়টা শেয়ার করতে চাই যে আমি তোমার সাথে রিলেশনে আছি। কিন্তু এই শুনে শিনা কিছুটা ঘাবড়ে যায় যে আসলে এই বিষয়টা সে কিভাবে ফেস করবে। তারপর সেই ছুটির মুহূর্ত চলে আসে। শিনা আমানের সাথে তার শহরের বড় একটা সুইমিং পুলে সুইমিং শিখতে গিয়েছে। তবে ট্রায়াল রুম থেকে আসার পর শিনাকে সেই ছোট্ট সুইমিং শুটে দেখে আমানে তার দিকে তাকাতেও যেন নার্ভাস ফিল করছিল। এমনকি শিনাকে দেখে আশেপাশের বাকি ছেলেরাও হা করে তাকিয়ে আছে, যে বিষয়টায় আমানের কিছুটা অস্বস্তি লাগে। তাই সে নিজের শার্টটা খুলে তাকে পরিয়ে দেয়। তারপর পুলের পানিতে শিনা খুবই ভয় পাচ্ছিল, কারণ সে তো সাঁতার জানে না। তাই আমানে তার জন্য একটা টিউবের ব্যবস্থা করে দেয়। কিন্তু এই সব কিছু শেষ করে যখন দুজনে রেস্ট করছিল, সেখানেই বেঁধে যায় বিপত্তি। তার বন্ধু ইচ্ছিকি আর রুহিও সেখানে হাজির হয়। আর এরকম কাকতালীয়ভাবে তারা একই জায়গায় একত্রিত হয়েছে দেখে সবাই অবাক। তাছাড়াও রুহিকে তো আমরা চিনি, সে এসেই দুজনকে নিয়ে একটু মজা করে এমন কিছু কথা বলে যা আসলে দুজনকেই কিছুটা ইরিটেশনের মধ্যে ফেলে দেয়। তবে সেদিন পুলের পানিতে তারা দুজনে খুব এনজয় করে, আর সব শেষে বিকালে একসাথে বাড়ি যায়। তারপর ভ্যাকেশনের মূল চমকটা চলে আসে। আজকে আমানে শিনাকে নিয়ে তার হোম টাউন যাচ্ছে। আর যাত্রা শেষে স্টেশনে শিনা দেখতে পায় আমানের মা তাদের জন্য অপেক্ষা করছিল। তবে সামনে মাকে দেখে আমানে তখনই শিনার হাতটা ছেড়ে দেয়, কারণ তার মা তো জানে না দুজন ডেট করছে, তাই আগে জানা হোক তারপর সবকিছু। আমানের মা তাদের দুজনকে দেখে খুবই খুশি হয়। তারপর বাসায় গিয়ে শিনা দেখে রান্না করার কাজটা আমানের বাবা নিজ হাতে করছে, যে বিষয়টা তার জন্য খুবই অবাক করার মতন, কারণ ফ্যামিলির ভালোবাসাটা কখনো সে পায়নি। আর এই সকল বিষয়ে যেন সে বিশ্বাসও করতে পারছে না। তবে ঘরে ঢোকার পর দেখা যায় আমানের মা আসলে বাকিদের থেকেও এক কাঠি উপরে। সে তাদের দুজনকে আলাদা ঘর দিয়েছে ঠিকই, কিন্তু তাদের দুই ঘরের ব্যালকনি কানেক্টেড। দুজনে যখন তখন একে অপরের ঘরে আসা যাওয়া করতে পারবে। তারপর দুপুরের খাবারের সময় তো আমানের পরিবারের সাথে শিনা খুবই সুন্দর সময় কাটায়। সেখানে আমানের বাবা শিনাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সে আমানেকে সাথে নেবে না, তাকে ঘরে তার মায়ের সাহায্য করতে রেখে যায়। তো সেখানে আমানের মা তাকে একা পেয়ে একদম সরাসরি জিজ্ঞাসা করে বসে যে তোদের গল্প কতদূর গড়িয়েছে, প্রপোজ করেছিস ওকে? যা শুনে আমানে কিছুটা অস্বস্তি বোধ করে, কিন্তু তার মা তার জন্য বিষয়টা সহজ করে দেয়। বলে বেশি দেরি করিস না, শিনাকে যদি আমার মেয়ের মতো করে আমার ঘরে রাখতে হয় তাহলে আমি বরং খুশি হব। তাই আমানেও তার মায়ের কাছে কিছুটা স্বীকারোক্তি জানায়। তারপর সন্ধ্যায়
সন্ধ্যায় যখন শিনা বাবার সাথে শপিং শেষে বাসায় ফিরে আসে তখন সে বারবার আমানের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। তার মানে আমানের বাবা তার ছোটবেলার কোনো গল্প নিশ্চয়ই বলে দিয়েছে। আর শিনাকে শতবার জিজ্ঞাসা করার পরেও যখন সে কিছু বলছিল না তখন আমানে তাকে জাপটে ধরে কাতুকুতু দিতে শুরু করে, যার কারণে অবশেষে সে জানায় যে আমানে নাকি ছোটবেলায় অনেক কিউট ছিল আর বাচ্চাদের মতো খুবই দুষ্টু ছিল। এ জাতীয় কিছু কথাবার্তা সে তাকে বলেছে। আর এই শুনে আমানে এখন কেমন রিয়েক্ট করবে সে কিচ্ছু বুঝতে পারছিল না। আর তাছাড়াও সে নাকি তার বাবাকে তাদের এই ডেট করা নিয়েও জানিয়েছে, তাই বিষয়টা এখন তাদের জন্য ফ্রি হয়ে গেল। এভাবেই সেদিন রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সেখানে আমানের বাবা মা শিনাকে তার ছোটবেলার ছবিগুলো দেখাচ্ছিল আর তার বাবা দুজনকে কংগ্রেস করে আর বলে তাদের দুজনের জুটি নাকি তার খুব পছন্দ হয়েছে। আর সেদিন সারাটা সময় আমানের বাবা মা শুধু শিনাকে নিয়েই মেতেছিল, যার কারণে রাতে আমানে কিছুটা মন খারাপ করেই বসে আছে। তাই তার মন ভালো করার জন্য শিনা তাকে মানাতে শুরু করে। পরদিন আমানের বাবা মা অফিসের নাম করে নিজেরাই একটা কফি শপে টাইম স্পেন্ড করতে চলে যায়। আর আমানে শিনাকে নিয়ে তার শহর ঘুরিয়ে দেখাচ্ছিল। সেখানে বাচ্চাদের হাসি খুশিভাবে খেলতে দেখে দুজনেরই খুব ভালো লাগছে। কিন্তু তার কিছুক্ষণ পর তাদের দেখা হয়ে যায় আমানের এক পুরনো বন্ধু তোজোর সাথে। মনে আছে আমানে একবার শিনাকে বলেছিল যে সে কেন তার নিজ এলাকা ছেড়ে অন্য শহরে ভর্তি হতে এসেছে। কারণটা ছিল তার বন্ধু বান্ধবরা সবাই তাকে সবসময় বুলি করে বেড়াতো আর তাদের মধ্যে তোজো ছিল প্রধান। তো আজকে এতদিন পর দেখা হওয়ার পরেও তোজো তার সাথে আগের মতোই ব্যবহার করছে। সে এমনও বলে, তুই আবার মেয়ে জুটিয়েছিস কোত্থেকে রে, তোর মতো ছেলের কপালে আবার মেয়ে হয় নাকি? কিন্তু আমানে সেই আগের ছেলেটা নেই যে তার সব কথা মুখ বুঝে সহ্য করবে। এটা ঠিক যে আমানে তার সাথে ঝামেলা করতে চায় না, কিন্তু তার প্রত্যেকটা কথার খুবই শান্ত মাথায় উত্তর দেয়। যার কারণে একসময় তোজো শিনাকে জিজ্ঞাসা করে বসে, তোমাকে দেখে তো যে কোনো ছেলের ঘুম হারাম হবে, কিন্তু তুমি কেন ওর মতো বোকা ছেলের প্রেমে পড়লে? ওর ভালো বলতে শুধু টাকা পয়সাই আছে, আর তেমন ভালো কিছু পাবে না। যা শুনে শিনা চুপ থাকে না। সে বলতে শুরু করে, তো তুমি আসলে কি বোঝাতে চাইছো? একটা মানুষকে তুমি অর্থ দিয়ে বিবেচনা করবে? এটা ঠিক যে আমি নিজেও খুবই ধনী পরিবার থেকে এসেছি, কিন্তু আমার বাবা মা কখনো আমাকে সেই মূল্যটা দেয়নি যা আমি আমানের কাছ থেকে পেয়েছি। আর তুমি যদি সবসময় একটা মানুষকে এভাবে জাজ করে থাকো তাহলে আমার মনে হয় না তুমি জীবনেও কখনো তোমার প্রকৃত শান্তি খুঁজে পাবে। আর তার এই সব কথা তোজোকে একদম ভেতর থেকে নাড়িয়ে দেয়। কিন্তু আমানে সেখানে আর দেরি করে না, উল্টো তাকে ধন্যবাদ দেয়, কারণ হয়তো সেই বিহেভের জন্যই আজ শিনা তার পাশে। এই বলে সে ওখান থেকে চলে যায়। সেদিন রাতেও এই নিয়ে আমানের মাথা থেকে যেন চিন্তা সরছেই না। তাই তখনই শিনা তার রুম থেকে ব্যালকনিতে চলে আসে। আমানেকে সে বোঝায় যে এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তবে এটা সত্য, আমানে ধীরে ধীরে আরও বেশি ম্যাচিউর হচ্ছে। সে এখন নিজের জন্য লড়তে শিখেছে, যে বিষয়টা শিনার খুবই ভালো লাগে। তবে ধীরে ধীরে কথায় কথায় দুজনে আমানের রুমে চলে আসে। আর এক সময় আমানে নিজেকে সামলাতে না পেরে শিনাকে একটা কিস করে বসে। অবশ্য শিনা বিষয়টার জন্য প্রস্তুত ছিল না। ঠিক তারপরেই সে বলে, তুমি চাইলে দ্বিতীয়বার ট্রাই করতে পারো। আর এই সুযোগ আমানে হাতছাড়া করতে চায় না। আর এখানেই ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। শিনা এসব বিষয় খুব লাজুক, কিন্তু আজকে সে কোনো বাধা দিল না, বরং তার প্রত্যেকটা কাজে সায় দিতে শুরু করলো। আর হ্যাঁ, সেদিন রাতটা তারা একসাথেই কাটায়। সকালে ঘুম থেকে উঠে আমানে কিছুটা নিজের প্রতি ইতস্তত হচ্ছিল, ঠিক তখনই তার বাবা এসে দরজায় টোকা দেয়। এখন তো মহাবিপদ, কারণ এটা আমানের ঘর। দরজা খুলতেই তার বাবা দুজনকে এভাবে দেখে চুপচাপ আবার ফেরত চলে যায়। হায় রে, আমি তো ভাবতেছি সিরিজটা জাপানি কালচারকে রিপ্রেজেন্ট করছে বলে এমনটা দেখাচ্ছে। ভুলেও যদি আমাদের বাংলাদেশে এমনটা হতো, ভাই পরের রাতে তুমি নিজেকে কবরের নিচে খুঁজে পেতে। সেদিনের ব্রেকফাস্টটাও তারা প্রত্যেকে মিলে হাসি খুশি ভাবে শেষ করে। সেখানে আমানের মায়েদের দুজনকে মাঝে মাঝে এমন এমন কথা জিজ্ঞাসা করতে শুরু করে, যার কারণে দুজনে কিছুটা লজ্জায় পড়ে যায়। তবে তারপরেও তাদের বাবা মা তাদেরকে এতটা বোঝে, এজন্য দুজনে খুবই খুশি। আর এখন সুযোগ পেলেই দুজনে একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠ মুহূর্ত পার করে। তাই আজকে যখন অফিস শেষে আমানের বাবা মা বাসায় ফিরে আসে, তখন আমানের মা দেখতে পায় শিনার মুখটা একদম লজ্জায় লাল হয়ে আছে। এখন আমানের মাকে তো আমরা চিনি, সে কোনো বাছ বিচার না করে সরাসরি জিজ্ঞাসা করে বসে, হ্যাঁ আমাদের অনুপস্থিতিতে তোমরা কি করেছো? আর এই কথা শুনে আমানে আরও একবার ঝামেলায় পড়ে যায়। কিন্তু একসময় তার মা ছাড়ছে না দেখে সে বলেই ফেলে, আরে তেমন কিছু না, আমি জাস্ট ওকে জড়িয়ে ধরেছিলাম, এই জন্য লাল হয়ে আছে। আর এভাবেই এদের ফ্যামিলির এমন দুষ্টু মিষ্টি সময় পার হতে থাকে। পরদিন আমানে কিছু শপিং করতে বাইরে গিয়েছিল, তবে বাসায় ফিরতে ফিরতে তাকে বৃষ্টিতে পেয়ে যায়। তাই শিনা নিজ হাতে তার চুলগুলো শুকিয়ে দিচ্ছিল আর তার চুলের বেশ প্রশংসাও করছিল। একসময় সে জিজ্ঞাসা করে, তোমার কেমন চুল পছন্দ, লম্বা নাকি শর্ট? সেখানে আমানে জানায়,
তোমাকে আমার দুই রূপেই ভালো লাগবে, এখন তুমি লম্বা রাখবে না শর্ট রাখবে সেটা তোমার ইচ্ছা। সেদিন তারা সপরিবারে শপিং করতে বের হয়। আমানের মা শিনাকে তার পছন্দের কিছু ড্রেস কিনে দেয়, আর আগামীকাল এই ড্রেসটা পরে তারা ডেটিংয়ে যাবে। কিন্তু পরদিন চলে আসলে দেখা যায় সেদিন খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাই শিনার মনটা খুব খারাপ। এখন বাবা মা অফিসে চলে গেছে, বাড়িতে সকল কাজ গুছিয়ে তারা সেখানেই ঘরের ভেতর তাদের ডেটিংয়ের ব্যবস্থা করে। সেখানে শিনা আজ সেই ড্রেসটা পরে তার সামনে আসে, আর আজকে এই ড্রেসে আমানে তার থেকে যেন চোখ ফেরাতেও পারছে না। সে একের পর এক তার প্রশংসা করেই যাচ্ছে, আর তা শুনে শিনা খুবই লজ্জায় পড়ে যায়। আর হ্যাঁ, আজকেও এরা দুজনে একে অপরের সাথে বেশ কিছু ভালো সময় পার করে। অবশ্য মাঝে মাঝে এই ঘটনাগুলোতে দুজনে একে অপরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরিস্থিতির দিকে এগোতে থাকে, কিন্তু তবুও বিষয়টাতে তারা সাবধান হয়, কারণ এখনই নিয়ন্ত্রণ হারানোর সময় আসেনি। তবে শিনা সবসময় এই ভেবে দুঃখিত হয় যে আবারও তাদেরকে ফেরত যেতে হবে, আর তার বাবা মায়ের সাথে সে যেই সুন্দর মুহূর্তগুলো পার করছে এই সমস্ত সময় সে খুব মিস করবে। যাই হোক, তারও কিছুদিন পর দুজনে একদিন তাদের এলাকায় হাঁটতে বের হয়। সেখানে একটা পোস্টারে শিনা দেখে সামনের সপ্তাহে এই শহরে নাকি একটা বিশাল আতশবাজির অনুষ্ঠান হবে। তো এই বিষয়টা তার মনে কৌতূহল জাগায়, কিন্তু তার আগেই তো তাদেরকে চলে যেতে হবে, তাদের স্কুল খুলে ফেলবে। ঠিক তখনই কোত্থেকে যেন ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসে আমানের সাথে জোরে একটা ধাক্কা খায় আর বলে ওঠে, আরে আমানে ভাইয়া কবে আসলে? বাচ্চা মেয়েটার নাম কোনকো। আর যখন সে শিনাকে তার পাশে দেখে সে তো জিজ্ঞাসা করে বসে, এই মেয়েটাকে তুমি চিনো? আমানে বলে, হ্যাঁ, ও আমার বান্ধবী। আর এতটুকু কথাই তার জন্য যথেষ্ট ছিল। সে বলে ওঠে, তার মানে ও কি তোমার গার্লফ্রেন্ড? তখন গিয়ে আমানে তার কাছে স্বীকার করে। ঠিক তখনই কোনকোর বড় ভাই সেখানে চলে আসে। আমানেকে দেখে সে অবাক হয়, কারণ তার লুক আগে থেকে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তাছাড়াও সেখানে আমানে শিনার সাথে তার পরিচয় করিয়ে দেয়, কিন্তু এই সবের মাঝখানে তার সেই ছোট্ট বোনটা একদম লাল হয়ে আছে রাগে। আমানে একটা মেয়ের সাথে প্রেম করছে, এই বিষয়টা তার যেন পছন্দই হয়নি। যাই হোক, এই ছেলেটার নাম হানাদা। সে কোনকোকে বলে যে যাও শিনাকে আমাদের বাগানটা দেখিয়ে আনো। আর শিনা যখন সেখানে চলে যায় তখন হানাদা তো আমানেকে একদম ধরে বসে যে সে কখনো কল্পনাও করেনি যে আমানে কখনো একটা মেয়ের সাথে তার পরিচয় করাবে নিজের গার্লফ্রেন্ড হিসেবে। তারপর সেখানে তাদের মধ্যে কথাবার্তা শেষ হলে দুজনে আবারও বাড়ির দিকে রওনা হয়। অবশেষে সেই দিনটা চলেই আসলো যেদিন তাদেরকে আবারও ফেরত যেতে হচ্ছে। আমানের মা একটু বেশি আপসেট, তবে সে শিনাকে এমনভাবে বলে যে দেখো, যদি কখনো আমানের সাথে তোমার ঝগড়া হয় তাহলে সোজা আমার কাছে চলে আসবে। তাছাড়াও আমানের বাবা তাকে পরামর্শ দেয়, মাঝে মাঝে এমন হতে পারে যে তোমার বড়দের পরামর্শ অথবা সঙ্গ লাগবে, তখন আমাকে কল করবে। আমি শুরুর দিন থেকেই তোমাকে নিজের মেয়ের মতোই দেখছি, তাই কথাটা মনে রাখবে কিন্তু। আর তাদের দুজনের এমন কথা শুনে শিনা এক প্রকার বলা যায় ভেতরে ভেতরে খুব খুশি, কারণ সে নিজের বাবা মায়ের কাছে কখনো এমন কথা শুনেনি যা তাদের কাছ থেকে শুনছে। তারপর প্রায় 2 ঘন্টার একটা ট্রেন জার্নি শেষে তারা তাদের শহরে ফিরে আসে। আজকে আবার জাপানের এক বিশাল ফেস্টিভ্যাল চলছে, তাই দুজনে খুব সুন্দর করে সেজেছে। সেখানে সন্ধ্যার দিকে ইৎসিকে আর রুহির সাথেও তাদের দেখা হয়। তারপর মেলায় হাঁটতে হাঁটতে শিনা একটা দোকানের দিকে আমানেকে নিয়ে যায়। সেখানে একটা গিফট তার খুবই পছন্দ হয়, কিন্তু সেটা নিতে হলে নিশানা লাগাতে হবে। সেখানে শিনা একটা নিশানাও ঠিক মতো লাগাতে পারে না। তবে তখনই বাকি দুজন সেখানে চলে আসে আর আমানেকে নিশানা লাগাতে বলে। দেখা যায় সে প্রথমবারে একদম পারফেক্ট শট লাগিয়ে দেয়, যা দেখে শিনা খুবই অবাক হয়। তারপর এই মেলার মধ্যেও দুজনে যখন একসাথে হাত ধরে হাঁটছিল, অনেকেই তাদের এই পারফেক্ট জুটি দেখে তাদের দিকেই তাকিয়ে আছে। আবার এক জায়গায় শিনা দেখতে পায় কিছু মেয়ে আমানের দিকে তাকিয়ে তাকে নিয়ে কমপ্লিমেন্ট করছিল, এজন্য আবার তার কিছুটা হিংসা হচ্ছে। তবে এই সব কিছুর মাঝখানে রুহির শুধু খাওয়া দাওয়ার দিকেই মনটা ছিল। ঠিক তখন ইৎসিকের 2 বন্ধুর সাথে সেখানে তাদের দেখা হয়। তারা একই ক্লাসে পড়ে, তাই শিনাকে মেলায় দেখে তারা অবাক হয়। দুজনে তার খুব প্রশংসা করে যে এই পোশাকে তাকে বেশ মানিয়েছে, যা শুনে শিনা তাদেরকে জানায় প্রশংসা করলে আমানের মায়ের করতে হবে, উনি আমাকে এটা কিনে দিয়েছেন। আর এই শুনে তো দুজনে আরো বেশি অবাক, কারণ তারা তাদের ফ্যামিলি পর্যন্ত পৌঁছে গিয়েছে। যাই হোক, তার কিছুক্ষণ পরে আবার কি নিয়ে যেন রুহি ইৎসিকের ওপর রেগে যায় আর তাকে পাশে নিয়ে আচ্ছা ধোলাই দিতে শুরু করে, যেখানে এই দেখে তারা দুজন বেশ চিন্তায় পড়ে যায়। সেই রাতে রুহি শিনার সাথেই তার অ্যাপার্টমেন্টে থেকে যায় আর কিছুক্ষণ পর আমানেকে কল করে কিছু পরামর্শ চাওয়ার জন্য। প্রথমে সে তার এই ভ্যাকেশনে পরিবারের সাথে শিনার এই মিট হওয়ার বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে। তারপর সে নিজের অভিজ্ঞতা জানায়। ইৎসিকিও নাকি তার পরিবারের সাথে তাকে দেখা করাতে নিয়ে গিয়েছিল, কিন্তু যতটা বোঝা গেল তার বাবা আসলে রুহিকে তেমন ভালো চোখে দেখেনি। তাই আমানে বিষয়টা নিয়ে তাকে বোঝায়, বলে তোমার আশেপাশের মানুষগুলো কেমন চিন্তা করলো সেদিকে তাকিও না, তুমি তাকে কতটা ভালোবাসো সেটা আসল বিষয়। যা শুনে সে স্বস্তি পায়। তবে তার কিছুদিন পরের ঘটনা, একদিন বিকালে আমানে শপিং করে বাসায় ফিরছিল, তখন দেখে
এক লোক তাদের অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে ঠিক শিনার ফ্ল্যাটের দিকে তাকিয়ে আছে। তো এই চিন্তা করতে করতে আমানে আবার সেখানে হোঁচট খেয়ে পড়ে যায়। অবশ্যই লোকটা এখানে এভাবে দাঁড়িয়ে থাকার জন্য তার কাছে ক্ষমাও চায়, কিন্তু ওখান থেকে চলে আসার পরেও আমানের মনের ভেতরে এই নিয়ে প্রশ্ন জাগছিল, কারণ শিনা আমানের লাইফ এবং তার ফ্যামিলি সম্পর্কে জানে, কিন্তু আমানে শিনার পাস্ট এবং তার ফ্যামিলি সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই শিনার সাথে দেখা হওয়ার পর সে তাকে ওই লোকটার বিষয়ে জিজ্ঞাসা করে। সে নাকি বাইরে একজনকে দেখেছে যার চেহারার গড়ন কিছুটা শিনার মতোই, এমনকি তার চোখ, তার চুলের কালার অনেকটা তারই মতো। আর সে নাকি শিনার অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়েছিল। যা শুনে শিনা তাকে বলে, তার মানে তুমি এমন একজনকে দেখেছো যাকে দেখতে আমার বাবার মতো, তাই না? তবে তারপরেও সে বলে ওঠে, আমার মনে হয় না তিনি এখানে এসেছিলেন, কারণ আমার বাবার আমার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। তারা দুজনেই সবসময় আমাকে নিজেদের জীবনের বোঝা মনে করেন। ছোট থেকে আমার বাবা আজ পর্যন্ত খুবই কমই আমার সঙ্গ দিয়েছেন, আর আমি কখনো এই আশা রাখি না যে তিনি আমাকে নিজের মেয়ের মতো মেনে নেবেন। শুধু দায়বদ্ধতা থেকেই তারা আমার ভরণ পোষণের ব্যবস্থা করে যাচ্ছে, এতটুকুই। এই কথাগুলো বলতে বলতে শিনা খুবই দুঃখী হয়ে পড়ে। তাই আমানে তাকে জড়িয়ে ধরে এই আশ্বাস দেয় যে তোমার এখন নতুন একটা পরিবার আছে, এই কথা কখনো ভুলবে না। তবে ঘরে যখন এই বিষয় নিয়ে কথা আগানো হয় তখন বিষয়টা পরিষ্কার হয় যে খুব সম্ভবত সেটা শিনার বাবাই ছিল। কিন্তু আমানের মনে প্রশ্ন, শিনা যেরকমটা বলছে যদি তেমনটাই হয়ে থাকে তাহলে কেন তিনি গোপনে তার খোঁজ খবর রাখবেন? এই বিষয় নিয়ে তার মনে প্রশ্ন ঘুরপাক খেতেই থাকে। তাই সে তার বন্ধু ইচ্ছিকির সাথে বিষয়টা শেয়ার করে। সেখানে সে জানায় হয়তোবা তিনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন আর সব কিছু ঠিক করতে চাইছেন, আর নয়তোবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কথা বলতে চাইছেন, তাই সামনে আসার সাহস পাচ্ছেন না। আর এই ভাবতে ভাবতে সেদিন বাড়ি ফেরার আগে আমানে তার মেইল বক্সে একটা চিঠি খুঁজে পায়, যেখানে আসাহি নামের এক ব্যক্তির নাম লেখা ছিল। তারপর বাসায় গিয়ে সে যখন শিনাকে এই নামটা জানায় তখন বোঝা যায় আসলেও সেই লোকটা শিনার বাবা ছিলেন। তিনি আসলে আমানের সাথে কথা বলতে চান, দেখা করতে চান, এজন্য চিঠিটা তাকে লিখেছেন। যা শুনে শিনার মন খারাপ হয়ে যায়, কারণ এতদিন পর তার বাবা এখানে এসেছেন তার কারণে নয়, বরং আমানের সাথে কথা বলতে। আমানে বলে, তুমি যদি নিষেধ করো আমি তাহলে তার সাথে দেখা করতে যাব না। কিন্তু শিনা এর কোনো বিরোধিতা করে না, বলে চিন্তা করো না, আমার মনে হয় না সে তোমাকে বকাঝকা করার জন্য ডেকেছে। যাও গিয়ে কথা বলো, আশা করি ভালো লাগবে। তাই পরদিন আমানে চিঠিতে দেওয়া লোকেশন অনুযায়ী তার সাথে দেখা করতে যায়। লোকটা বেশ ক্যাজুয়াল, শান্তশিষ্ট স্বভাবের, খুবই সুন্দর কথা বলার ধরন তার। প্রথমে দুজনে একে অপরের সাথে পরিচয় হয়। আমানে জানায় শিনা নাকি তার সম্পর্কে তাকে বলেছে, আর আমানে জানতে পারে তিনি তাদের দুজনের রিলেশন সম্পর্কেও জানেন, তাই তার সাথে কথা বলতে এসেছেন। আমানে জিজ্ঞাসা করে, আমার মনে হয় আপনার আমার আগে তার সাথে দেখা করা উচিত ছিল, যে কথায় তিনি স্বীকারোক্তিও জানান, কিন্তু পরক্ষণে বলে ওঠে আমি চাই তার সাথে দেখা করতে, কিন্তু আমার মনে হয় না সে আমার সাথে দেখা করতে রাজি হবে, তার সামনে যাওয়ার মুখ আমার নেই। তারপর আমানেও তাকে এই জিজ্ঞাসা করে যে আপনি আমাকে কেন ডেকেছেন, স্পষ্ট করে সেটা বলুন। তখন তিনি বলেন, তেমন বিশেষ কোনো উদ্দেশ্য নেই, যতটুকু বুঝলাম আমার মেয়ে তোমার সাথে খুব ভালোই আছে, তার স্বাভাবিক দিনকাল কেমন চলছে এই নিয়েই তোমাকে জিজ্ঞাসা করতে ডেকেছি। আর এখানে তার কথাবার্তা, আচার আচরণ এবং সব কিছুতে শিনার প্রতি তার একটা মমতা কাজ করছিল, সেটা ভালো মতোই বোঝা যায়। কিন্তু শিনা যেমনটা বলেছিল, ছোটবেলা থেকেই তার বাবা মা তাকে কখনোই সেই গুরুত্বটা দেয়নি যেটা তার পাওনা ছিল। তাহলে আজ কেন এত মমতা ফিরে আসছে, আর কেনই বা আজ এতদিন পর সে নিজের মেয়ের খোঁজ করতে এসেছে? যার উত্তরে তিনি বলেন, এই প্রশ্নের জবাব দেওয়াটা আমার জন্য খুব কঠিন, কিন্তু চিন্তা করো না, আমি তোমাদের বিপক্ষে নই, বরং তোমাদের চলতে থাকা লাইফে আমি কোনো প্রকার বাধা তৈরি করব না। যা শুনে আমানে বুঝতে পারে তিনি শিনার মায়ের মতো নন। এটা ঠিক যে ছোটবেলা থেকে সে শিনাকে সেই ভালোবাসাটা দিতে পারেনি, কিন্তু কখনো তার খারাপ চায়নি। এমনকি তিনি এও স্বীকার করেন যে ছোটবেলা থেকে বাবা মা হিসাবে তাদের যা দায়িত্ব পালন করা দরকার ছিল তার কোনোটাই তারা পালন করেননি, কিন্তু বিষয়টা নিয়ে তারা অবগত ছিল। আর কতদিনই বা এভাবে সে পালিয়ে থাকবে? তাই সে সবকিছু ঠিক করতে চায়, কিন্তু নিজের অপরাধের কথা ভেবে সে নিজের মেয়ের সামনে যেতে পারে না। আর এই সমস্ত কথায় আমানের ভেতরের রাগ আরও বাড়তে থাকে। সে বলে ওঠে, আপনি জানেন শিনা আমাকে কি বলেছিল? সে বলেছিল যদি তারা আমাকে নাই চাইতেন তাহলে কেন আমাকে বাঁচিয়ে রাখলেন? ছোট থাকতেই তো শেষ করে দিতে পারতেন সবকিছু। যা শুনে তিনি চমকে ওঠেন। তবে একদম শেষে তিনি একটা কথাই জিজ্ঞাসা করেন, সে কি বর্তমানে খুশি আছে? তোমার সাথে সে তার আনন্দ খুঁজে পায় আমি দেখেছি, কিন্তু সে কি সত্যিই খুশি আছে? যা শুনে আমানে তাকে বলে ওঠে, এটা আপনার আমাকে নয় বরং তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করা উচিত। আর এই কথার পরেই সে মাথা নত করে তার কাছে একটা অনুরোধ করে, আমার মেয়েটাকে তুমি দেখে রেখো। আর এভাবেই তাদের কথাবার্তা শেষ হয়। বাসায় গিয়ে আমানে শিনাকে সকল বিষয় খুলে বলে, কিন্তু শিনা বলে ওঠে
সে যদি আরও আগে ফিরে আসতো হয়তোবা আমি তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তিনি বড্ড দেরি করে ফেলেছেন। আমি কখনোই তাকে এখন আর আমার বাবার চোখে দেখতে পারবো না। কিন্তু তার এই কথা শুনে আমানে তাকে বোঝায়, এমনটা নয় যে তিনি তোমাকে কখনো গুরুত্ব দেননি, বরং আজকের কনভারসেশনে আমি যতটুকু বুঝেছি তোমার বাবা অপরাধ বোধে ভুগছেন। তাই তোমার উচিত নিজেকে শান্ত করা, কারণ আমি সব সময় তোমার পাশে আছি। যা শুনে শিনা শুধু তার দিকেই তাকিয়ে থাকে আর তাকে কি বলবে কিছু বুঝতে পারছে না। আর তাদের দুজনের এই মিষ্টি মুহূর্তেই আজকের পার্ট আমাকে শেষ করতে হলো। পরের পার্ট যদি এসে থাকে, এই যে স্ক্রিনে ভেসে উঠেছে, আর না এসে থাকলে মনে হয় ভালোই সময় লেগে যাবে, কারণ অফিসিয়াল সিরিজের যে সিজন 2 তার মাত্র এই 6টা এপিসোডই এসেছে। সামনে আরও 6-7টা আসলে তারপর হয়তো আমি এক্সপ্লেইন করতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর গল্পটা তুমি এই পর্যন্ত দেখেছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।